জুঁইয়ের মুখে সেপারেশন শব্দটা শুনে মায়ার কোথায় যেন প্রচন্ড আঘাত করলো। মায়া জুঁই থেকে দৃষ্টি সরিয়ে দুহাতে মাথা চেপে ঝুঁকে বসতে বসতে বলল। তুই যা জুই, আমার ভালো লাগছে না। জুঁই থাকার আকুতি জানিয়ে বলল। আর একটু থাকি না। না। জুঁই প্রসঙ্গ এড়াতে চেয়ে বলল। কাল কলেজে যাবি ঋতু? অনেকদিন তো হলো কলেজে যাস না। রাফা তোর কথা জিজ্ঞেস করে রোজ। যাবি কাল? মায়া একইভাবে বলল। জানি না, তুই যা এখন। জুঁই মায়াকে কিছু বলতে গিয়েও বলল না, কিন্তু মায়াকে ছেড়ে রুমেও গেল না, বরং ঠাই মায়ার পাশে বসে পড়ল। মূলত জুঁইয়ের মন চাচ্ছে না মায়ার মন খারাপের অবস্থায় একা ফেলে চলে যেতে। মায়া মাথা ঝুঁকে কিছুটা সময় বসে থাকার পরও জুঁইকে নড়তে না দেখে পাশ থেকে ফোনটা হাতে তুলে ঠাস করে উঠে দাঁড়ালো। জুঁইকে পাশ কাটিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল উপুর হয়ে। মায়াকে শুয়ে পড়তে দেখে জুঁইও বারান্দায় দরজা চাপিয়ে মায়ার পাশে শুতে শুতে ভাবলো মায়ার কথা। মায়ার হৃদের জন্য মন খারাপ হয়, কিন্তু হসপিটাল থেকে আসার পর কখনো মায়াকে হৃদের জন্য কাঁদতে দেখেনি, বরং চুপচাপ মন খারাপ করে বসে থাকতে দেখেছে বড় জোর। কিন্তু আরিফ যখন মায়াকে নীরবে এড়িয়ে যায়, মায়াকে দেখেও না দেখার মতো করে থাকে, আবার মায়ার সঙ্গে কথা বলে না, তখন মায়াকে খুব কাঁদতে দেখা যায়। জুঁই এতটা দিন মায়াকে পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পেরেছে সেটা হলো মায়া হয়তো হৃদের রাগের কারণ আগে থেকেই ছিল, সেই জন্য হয়তো পূর্ব প্রস্তুতি ছিল এমন কিছু হবে বলে। কিন্তু আরিফের অভিমান নীরবতা ভার নেওয়ার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিল না মায়া। সেই জন্য ভ্রাতৃত্বের সম্পর্কে টানাপোড়াই মায়া সহ্য করতে না পেরে কেঁদে উঠে নিজের অজান্তেই। জুঁই মায়ার দিকে কাত হয়ে শুয়ে গোপনে দীর্ঘশ্বাস ফেলল। ভাবলো না জানি কবে সবটা ঠিক হয়। জুঁই নিজেরও কখনো আরিফকে দেখেনি তীব্র অভিমানে এইভাবে চুপ করে যেতে। যেখানে আরিফ সবার থেকে মায়ার প্রতি যত্নশীল, সেই আরিফ আদুরে মায়ার প্রতি এতটা নিশ্চুপ হয়ে যাবে সেটা সত্যিই জুঁই ভাবেনি কখনো। আরিফের নিশ্চুতা মায়ার অপরাধ বোধকে ক্ষণে ক্ষণে পাপে তুলছে। মায়ার প্রতি জুঁইয়ের খুব মায়া হয়। চোখের পলকে কেমন মায়া ভালোবাসার দুটি সুন্দর সম্পর্ক ভরসা জায়গা হারিয়ে অবিশ্বাসের পোকা ধরল। আল্লাহ করুক মায়ার জীবনে সবটা আবার ম্যাজিকের মতো ঠিক হয়ে যাক। আরিফ হৃদ দুজনেই মায়াকে আবার বিশ্বাস করে যার যার সম্পর্কের জায়গা থেকে আগলে নিক। জুঁইয়ের ভাবনা চিন্তার মাঝেই মায়া হঠাৎ মাথা উঁচিয়ে অন্ধকারে তাকালো জুঁইয়ের দিকে। হঠাৎ এক অদ্ভুত প্রশ্ন করে বলল। আমাকে তো ধর্ষিতা মনে হয় জুই। মায়ার অপ্রত্যাশিত প্রশ্নে চমকে ওঠে জুঁই। হতভম্ব হয়ে তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করে বলল জুঁই। এসব কি বলছিস তুই? ধর্ষিতা হতে যাবি কেন? তোরাই তো বলছিলি সেদিন রাতে জঙ্গিদের হাতে পড়িসনি। তাহলে এখন আবার এসব কথা কোথা থেকে আসছে? জুঁইয়ের কথায় মায়া পুনরায় বালিশে মাথা রাখতে রাখতে ভাঙা ভেজা গলায় বলল। আমি মনে হয় আমার স্বামীর চোখে ধর্ষিতা জুই। আমাদের যখন খান আমাদের যখন খাদ থেকে উদ্ধার করা হয়, তখন আমাদের দুজনের শরীরে জখম ছিল। হয়তো সেই জখমগুলো দেখেই উনি আমায় ঘৃণা করছেন, ভেবেছেন আমি ধর্ষিতা। নষ্টা বউ চায় না বলেই যোগাযোগ করতে চাইছে না, সেপারেশন চাই। মায়ার কথায় জুঁই খানিকটা ধমক স্বরে বলল। বাজে বকিস না মায়া। তোকে উদ্ধার করার থেকে ডাক্তার দেখানো সব হৃদ ভাই নিজের হাতেই করেছেন। কই তখন তো এমন কিছু বলতে শুনিনি। নাকি তুই হৃদ ভাইয়াকে এমন কিছু বলতে শুনেছিস? আমার জানা মতে রাফা ওই জঙ্গি ছেলেদেরকে শনাক্ত করতে র্যাব ক্যাম্পে আসিফ ভাইয়ের সঙ্গে গিয়েছিল। ছেলেগুলোকে শনাক্ত করা হয়েছে। জঙ্গি ছেলেগুলো স্বীকারোক্তিও দিয়েছে তারা শুধু রাফাকে তুলে নিয়ে এসেছিল সেদিন। তোকে তারা আনেনি। তুই নাকি নিজে গিয়েছিস রাফাকে বাঁচাতে। রাফা বা তোর কারো ক্ষতি তারা করেনি। এমনকি তারা নাকি তোকে দেখেনি পর্যন্ত, আর না ধরতে পেরেছে। তাহলে তুই হঠাৎ এসব কথা কেন বলছিস? হৃদ ভাই শুধু তোর এগেনস্ট হওয়া বিষয়টা নিয়ে রেগে অন্য কিছু নিয়ে যায়। তুই ভুল ভাবছিস ওনাকে। জুঁইয়ের কথায় মায়াকে আর নড়তে দেখা গেল না। জুঁই অনেক অপেক্ষা করলো মায়ার উত্তরের, কিন্তু মায়াকে উত্তর করতে না দেখে বুঝলো মায়া হয়তো ওসব বিষয়ে আর কথা বলতে চাইছে না। তাই জুঁইও আর কথা না বাড়িয়ে মায়ার দিকে বুক করেই একটু সময় ঘুমিয়ে পড়ল। তবে মনে মনে দোয়া করলো যাতে মায়ার জন্য যেন নতুন একটা ভোর হয়।
ভালোবাসা আর বিশ্বাসময়। সকাল 4:45 রিক্সা থেকে নেমে ভাড়া মেটালো জুই। মায়া পাশেই কলেজ ড্রেসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে। রিক্সা থেকে নামতেই মায়া লক্ষ্য করলো আশেপাশে সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে। কেউ কেউ আর চোখেও মায়াকে দেখছে। মায়া বুঝল না সবার এমন দৃষ্টির কারণ, আর না জানতে চাইলো কেন সে সবার দৃশ্যের কেন্দ্রবিন্দু। অসুস্থ মায়া বিগত 1 মাস কলেজে আসেনি। সুস্থ হওয়ার পরও মানসিক টানাপোড়াই আসলো না। সামনে টেস্ট পরীক্ষা, বিদায় আসতে হলো। নতুন করে আবারও পড়া শুরু করতে হবে। বিগত দিনের অনেক পড়া বাকি, তাই আজ মায়ার কলেজে আসা। জুই ভাড়া মিটিয়ে মায়াকে নিয়ে কলেজে প্রবেশ করতে করতে আশেপাশে সবার নজর মায়ার উপর লক্ষ্য করলেও সে চুপ থাকলো। জুই জানে সবার কৌতূহলের দৃষ্টি মায়ের উপর কেন। বিগত দিনগুলোতে মায়া কলেজে উপস্থিত না থাকলেও জুই ঠিকই উপস্থিত ছিল। তাই সেজন্য সে জানে বিগত দিনগুলোতে মায়াকে নিয়ে ক্যাম্পাসের ভিতর কতটা চর্চা হয়েছে। স্যার থেকে শুরু করে ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র সবার মুখে মায়ার চর্চাই ছিল। আর সেই চর্চার বিশেষ কারণও ছিল কলেজের কর্তৃপক্ষ মন্ত্রী নিহাল খানের ছেলে রিদ খানের বউ মায়া। আর এটাই ছিল মায়াকে সকলের চোখে আলোচনার কেন্দ্রবিন্দু করার। সেদিন ট্যুর যাত্রার পর থেকেই রিত মায়ার কাহিনী পুরো ক্যাম্পাসের অলিগলি ছড়িয়ে। হয়তো কিছুক্ষণ পর মায়াও এই বিষয়টি নিয়ে অবগত হয়ে যাবে। ক্যাম্পাসের করিডোর ধরেই হাঁটছিল মায়া আর জুই। দ্বিতীয় তলায় ক্লাসরুম ওদের। শ্রেয়া নাদিয়া কলেজে এসেছে কিনা আপাতত জানা নেই মায়া বা জুইয়ের কারোরই। এরই মধ্যে দুজনের যাওয়ার পথে হঠাৎ কোথা থেকে রাফা দৌড়ে এসে পেছন থেকে মায়াকে চাপটে জড়িয়ে ধরলে খই হারায় মায়া। তাল সামলাতে না পেরে আতঙ্কে জুইকে ধরতে চাইলে অপ্রস্তুত জুইও খেই হারিয়ে তিনজনই পড়লো একত্রে। করিডোরে দেওয়াল ঘেঁষেই পড়লো, এতে ব্যথা পেল তিনজনই। কিন্তু মায়া গলায় রাফার দুহাত বাঁধা থাকায় নিঃশ্বাস আটকে আসার উপক্রম হতে মায়া জোর করে রাফার হাতটা গলা থেকে ছাড়াতে চেয়ে বলল, বেয়াদ্দপ মহিলা, ছাড়, নিঃশ্বাস নিতে পারছি না আমি। মায়া কথায় রাফা তাড়াহুড়ো করে গলা থেকে হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, সরি, বেশি ব্যথা পেয়েছিস? মায়া দেওয়াল ধরে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে অধৈর্যের রাফা আবারও মায়ার হাত টেনে ধরলে মায়া কপট গলায় বলল, বেয়াদ্দপ মাইয়া, তুই কি আমার জামাই লগস? ঘেঁষাঘেঁষি করিস কেন? ছাড়। জুইও সবে সোজা হয়ে দাঁড়িয়েছিল। এর মধ্যে মায়ার তেরা কথায় জুই কাঁধে ব্যাগ টেনে ঠিক করতে করতে বলল, কথাটা কপি পেস্ট মনে হয়। তুই ঠিক কাকে কপি করছিস বলতো মায়া? একদিকে রাফার টানাটানি শেষ হচ্ছে না, অন্যদিকে জুইয়ের খোঁচায় মায়া বিরক্তি চোখে জুইয়ের দিকে তাকিয়ে নিজের পড়ে থাকা ব্যাগটা তুলে ছেড়ে কাঁধে পড়তে পড়তে ক্ষিপ্ত গলায় বলল, নিজের জামাইরে কপি করছি, হইছে এবার সর। কথা বলেই মায়া জুইকে পাশ কাটাতে চাইলে পুনরায় হাত টেনে রাফা বলল, জানু, কই যাস? রাফার টানাটানিতে বেশ বিরক্ত হলো মায়া। কিন্তু রাফার মুখে জানু ডাক শুনে খানিকটা ভ্রু কুচকে বলল, জানু? হ, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড না? জানু তো ডাকতেই পারি। তুই আমার বেস্ট ফ্রেন্ড হলি কবে থেকে? যবে থেকে তুই আমার জীবন বাঁচালি তবে থেকে। এই জীবন তোর, আর এই জীবনে তুই হলি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। বাকি সব বাদ। যে মানুষের জীবন বাঁচায় আমার চোখে তার মূল্য অনেক বেশি। আর সেখানে তুই তো আমার জীবন ইজ্জত দুটোই বাঁচিয়েছিস। তোর মূল্যায়ন আমার মনে প্রাণে বুকে কলিজায় সবখানে, জানু। কথাগুলো বলতে বলতে রাফা পুনরায় অধিকার দেখিয়ে মায়ার কাঁধ জড়িয়ে গলা পেঁচিয়ে ধরল। মায়াকে নিয়ে সামনের দিকে কদম বাড়ালে মায়া অসহায় গলায় বলল, আমার ঠিক হয়নি সেদিন তোকে জঙ্গিদের হাত থেকে বাঁচানোর। তোকে সেদিন জঙ্গলে ফেলে আসলেই ভালো হতো। মায়ার কথায় 2 পয়সার পাত্তা দিল না রাফা। ওদের পাশে পাশে জুইও হাঁটছিল। রাফার নতুন বন্ধুত্ব জুইয়ের সাথেও হয়েছে। রাফার চঞ্চলতা সম্পর্কে মায়ার ধারণা না থাকলেও বিগত দিনে জুইয়ের বেশ ধারণা হয়েছে। সেই জন্য জুই চুপ রইল। কিন্তু চঞ্চল রাফা মায়ার কাঁধ জড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, ভুল তো তুই করেছিস আমাকে বাঁচিয়ে, সেটা তোকে মানতেই হবে, জানো। আচ্ছা শোন, রিজিজুর সঙ্গে একটা বলদ থাকে না সব সময়, ওই মালটা কইরে? রাফার কথায় মায়ার সঙ্গে সঙ্গে জুইও দাঁড়িয়ে গেল সন্দিহান প্রকাশ করে। ঘাড় বেঁকে রাফার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে মায়া বলল, কার কথা বলছিস তুই? মায়ার কথায় রাফা মনে করার মতন করে বলল, আরে আছে একটা হাবাগোবা বলদ টাইপের রিত ভাইয়ের আগে পিছে ঘুরে। কি যেন নাম, ও না আ দিয়ে ছিল একটা নাম, আকিম না কি যেন নাম। পাপ থেকে রাফাকে সহজ করে জুই সন্দেহের বশে আসিফের নাম ধরে বলল,
আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, সেটাই আসিফ আসিফ। মায়া সন্দেহ করে বলল, আসিফ ভাইকে কেন চাই তোর? আজব, আমি কেন তাকে চাইবো? সে কি ফ্রি ইন্টারনেট নাকি যে চাইবো? তাকে তো দেখলাম আমার আম্মুর সাথে সেই ভাব জমাতে। উড়ন্ত খবর শুনলাম সে নাকি আমার আম্মুর মেয়েকে পছন্দ করে। ঘটনা কতখানি সত্য সেটা তো জানতে তোর কাছে খবর নিতে আসলাম, বুঝছিস? রাফার কথায় মায়া জুই দুজনের চোয়াল ঝুলে যাওয়ার মতো অবস্থা। মায়ার আগে জুই অবাক হওয়ার স্বরে বলল, আসিফ ভাই তোর বড় বোনকে পছন্দ করে রাফা? আল্লাহ, আসিফ ভাইকে দেখে তো মনেই হয় না তিনি কখনো কোনো মেয়েকে পছন্দ করতে পারেন। জুইয়ের কথায় মায়ারও একই মত পোষণ করলো। রাফা খানিকটা ভাব নিয়ে মায়ার কাঁধ আবারও আগের মতন পেঁচিয়ে সামনে হাঁটতে হাঁটতে জুইয়ের কথায় উত্তরে বলল, আমি আমার পরিবারের একমাত্র সিঙ্গেল পিস। আমার ছোট বড় সামনে পিছে উঁচু নিচু কোনো ভাই বোন নাই। বাবা মার একমাত্র সুকন্যা আমি, বুঝছিস? ক্লাসমেট হিসেবে রাফার সঙ্গ মায়াদের পূর্ব পরিচিত থাকলেও কখনো সেইভাবে রাফাকে চেনা জানা হয়নি কারো। ট্যুরের পর থেকেই রাফার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হওয়া মায়াদের। রাফার খবর পেয়ে রাফার বাবা মা রাঙামাটিতে গিয়েছিল, কিন্তু তখন মায়াকে নিয়ে রিত চলে এসেছিল সেখান থেকে। কিন্তু তার পরদিনই মায়ার সঙ্গে দেখা করতে হসপিটালে যায় রাফার পুরো পরিবার। মায়াকে জড়িয়ে ধরে রাফার মা হাউমাউ করে কেঁদেছিল সেদিন। একমাত্র মেয়ে রাফার জীবন বাঁচানোর জন্য রাফার বাবাও কেঁদেছিল। মায়ার মাথায় দোয়ার হাত বুলিয়ে দোয়াও করেছিলেন তিনি। এরপর থেকেই রাফার বাবা মা মায়াকেও রাফার বোন আর নিজেদের আরেকটি মেয়ে বলে মায়াকে মেনেছিল। সেদিন হতে বলতে গেলে রাফার পরিবারের সঙ্গে মায়ার একটা ঘনিষ্ঠ সুসম্পর্ক হয়ে উঠেছে। কিন্তু মায়া এটা জানতো না রাফার আর কোনো ভাই বোন ছিল না। এখন রাফার মুখে সে একমাত্র সন্তান হওয়ার কথাটা শুনে মায়া খানিকটা অবাক স্বরে বলে, তার মানে আসিফ ভাই তোকে পছন্দ করে রাফা? হতে পারে, আই ডোন্ট নো। আসিফ ভাইয়ের সঙ্গে তোর যোগাযোগ হয়? কথা বলিস তোরা ফোনে? আমি কেন কথা বলতে যাব? আজব, আমার আম্মুর সাথে যোগাযোগ আছে এই লোকের। কাল রাতেও দেখলাম আম্মুর ফোনে কল করতে। মায়া বুঝতে পারলো আসিফ শুধু মায়ার একার ফোনটাই রিসিভ করছে না, বাকি সবার সাথেই আসিফের যোগাযোগ আছে। মায়া হাঁটা থামিয়ে অনেক রাগান্বিত গলায় রাফার কাছে ফোন চেয়ে বলল, ফোন এনেছিস রাফা? রাফা সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। ফোনটা দে আমাকে। কেন, কি করবি? আসিফ ভাইকে কল দিব। রাফা আশেপাশের পরিবেশটা দেখে ব্যাগ থেকে ফোনটা বের করতে করতে মায়াকে বলল, এখানে দেব নাকি আগে ক্লাসে যাবি? ক্লাসে সবাই থাকবে, ক্যান্টিনে চল। ক্যান্টিন এখন খালি থাকবে, চল। রাফা ফোন দিতেই মায়া আসিফের মুখস্থ নাম্বারটা টাইপিং করে তৎক্ষণাৎ কল মিলালো আসিফকে। সকাল হওয়ায় আশেপাশে ছাত্রছাত্রীদের আনাগোনা কম। ক্লাস শুরু হতে আরো 40 মিনিট বাকি। ক্যান্টিনে গিয়ে বসতে কয়েক মিনিট সময় লাগবে বলে অধৈর্যের মায়া ক্যাম্পাসের করিডোরে একপাশে গিয়ে দাঁড়ালো। অধৈর্যের ন্যায় আসিফকে পরপর কল মিলালেও আসিফ সেটা রিসিভ করলো না। তৃতীয়বারের মতন ওপাশের কলটা রিসিভ হতেই অধৈর্যের মায়া শক্ত গলায় বলল আসিফকে শুধালো, ফোনটা আপনার ভাইকে দিন আসিফ ভাই। রাফা নাম্বার থেকে মায়ার কণ্ঠ পেতেই আসিফ বুঝতে পারলো আজ মায়া কলেজে গিয়েছে। হয়তো দুজন এখন একত্রেই আছে। আসিফ রাফাকে ভেবে মায়ার কল রিসিভ করে যেন বিপদে পড়ে গেল। একদিকে হৃদ, অন্যদিকে মায়া। আসিফ কার কথা শুনবে, জামাইয়ের নাকি বউয়ের? কি করবে আসিফ সেটা ভেবে না পেয়ে আমতা আমতা করে বলল, ভাবি, ভাই তো রুমে। সেখানে নিয়ে যান। ভাই অফিসের জন্য রেডি হচ্ছে ভাবি, আমি এখন গেলে ডিস্টার্ব হবে। মায়া একইভাবে জিদ্দি গলায় বলল। আমি ডিস্টার্ব করবই। মায়ার জিদ্দি গলায় আসিফ অসহায় বোধ করে বলল, ভাবি আপনার ফোন আমি রিসিভ করেছি, শুনলে হৃদ ভাই রাগ করবেন। আসিফের কথাটা শুধিয়ে মায়া রাগান্বিত গলায় বলল, আপনি আমার ফোন কোথায় রিসিভ করেছেন? আপনি তো রাফার কল রিসিভ করেছেন। রাফার সাথে আপনার কি চলে আমি জানি না বুঝি? ঠিক আছে। আসিফ তাড়াহুড়ো করে বলল, আস্তাগফিরুল্লাহ ভাবি, আমার কারো সাথে কিছু চলে না, সবই ষড়যন্ত্র। আমি সেটা রাফার আম্মুকে বলে দেবেন তাহলে। মায়ার কথায় এবার আসিফ চুপ করে গেল। একদিকে হৃদ, অন্যদিকে মায়া, দুটোই জিদ্দি টাইপের মানুষ। যেমন বউ তেমন জামাই, কার আদেশ শুনবে আসিফ? অসহায় আসিফ নিরুপায় হয়ে বলল, 2 মিনিট সময় দিন ভাবি, এক্ষুনি যাচ্ছি। আমি ভিডিও কল দিচ্ছি তাহলে।
অধৈর্যের মায়া তৎক্ষণাৎ কল কেটেই রাফার একই নাম্বার হতে আসিফকেও ভিডিও কল মিলালো হোয়াটসঅ্যাপে। আসিফ সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সেই কলটি দেখলো। হৃদের কক্ষের দরজা নক করতেই ভিতর থেকে ডাকলো হৃদ। আসিফ এক বুক সাহস নিয়ে রুমে প্রবেশ করতেই দেখলো সত্যি সত্যি হৃদ প্যান্ট শার্ট ইন করে পড়ছে অফিসের জন্য রেডি হতে। আসিফ ফোন হাতে নিয়ে হৃদকে দেখলো আয়নার ভিতর। হৃদ তখনও প্যান্টের বেল্ট কোমরে জড়াতে জড়াতে তাকালো জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা আসিফের দিকে। ফোনের রিংটোনের শব্দ হৃদের কানেও যাচ্ছে, কিন্তু আসিফকে কিছু বলতে না দেখে বরং চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ হালকা কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, কি চাই? কেন এসেছিস? আসিফ এক বুক সাহস নিয়ে মায়ার ভিডিও কল রিসিভ করলো। হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভাই জরুরি ফোন এসেছে, আপনি ছাড়া সমাধান হচ্ছে না, একটু কথা বলে দেখুন প্লিজ। হৃদ জরুরি ফোন মনে করেই হাত বাড়িয়ে আসিফ থেকে ফোনটা নিতে চেয়ে জিজ্ঞাসু গলায় বলল। কে ফোন করেছে? আসিফ হৃদের হাতে ফোনটা দিয়েই তৎক্ষণাৎ দরজার দিকে দৌড় দিতে দিতে বলল। ভাবি ফোন করেছে। চোখের পলকে আসিফ উধাও, কিন্তু হৃদের হাতে থাকা ফোনটিতে মায়ার হাস্য উজ্জ্বল মুক্তি ভাসছে। হৃদ ফোনের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। অনেকটা দিন পর দুজনের আবারও মুখোমুখি হওয়া। হৃদ রাগের তোপে ফোন কাটতে চাইলে মায়া অধৈর্যের ন্যায় তাড়াহুড়ো করে বলল, এই কল কাটবেন না। চোয়াল শক্ত করা হৃদকে তারপরও কল কাটার মনোভাব দেখে মায়া আবারও তাড়াহুড়ো করে বলল, লাভ ইউ জান, আই লাভ ইউ। কল কাট করা লাল বাটনের থাকা হৃদের বৃদ্ধ আঙ্গুলটি তৎক্ষণাৎ কেঁপে উঠল। যতটা রাগ মায়ার কল পেয়ে হয়েছিল, ঠিক ততটাই বরফ ন্যায় গলে গেল মায়ার মুখে আই লাভ ইউ জান বাক্যটি শুনে। হৃদের তপ্ত মেজাজ শীতল হলো। দুজনের মধ্যেই প্রথম ভালোবাসার লেনদেন করা। মায়ার ভালোবাসা সম্পর্কে হৃদ প্রথম থেকেই জানতো, কিন্তু কখনো মায়া বা সে সরাসরি কেউ কাউকে ভালোবাসি বলা হয়নি আজও। এই প্রথম মায়ার মুখে ভালোবাসি শব্দটা বলা যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। হৃদ চেয়েও যেন নিজের রাগ ধরে রাখতে পারছে না মায়ার উপর। হৃদ বুঝলো না সে কি এই কথাটা শোনার জন্য এতদিন রাগ করে বসেছিল। কই না তো। হৃদ তার বইয়ের বেইমানের জন্য রাগ করেছিল, তাহলে সেই নারীর মুখে সামান্য ভালোবাসি কথা শুনে সে কেন গলে যাচ্ছে? তার আরো রেগে থাকার কথা। এত ভালোবাসা দেখিয়ে তো এই নারী অন্য কারো নামে এঙ্গেজড হয়েছিল। তাহলে এই নারী যে এখন ভালোবাসি বলে আবারও বেইমানি করবে না, তার কি গ্যারান্টি? মায়ার এঙ্গেজড হওয়ার কথা হৃদের কানে আসতেই মস্তিষ্ক হৃদকে চোয়াল শক্ত করতে দেখে মায়া আবার নরম সুরে বলল, আই মিস ইউ জান, এতগুলো মিস করছি আপনাকে। আমার মন জ্বলে আপনার জন্য, সারা রাত ঘুমোতে পারি না, খালি কেমন কেমন করে। আপনি সাথে থাকলে কত আদরে করতাম আপনাকে। আপনি কেন আসেন না আমার কাছে? চলে আসেন তো তাড়াতাড়ি। মায়ার দুষ্টু কথায় হৃদ অভ্যস্ত নয়। হুটহাট মায়ার দুষ্টু কথায় হৃদ অপ্রস্তুত হলেও হৃদের মনে হলো বউ তার ইজ্জত নিয়ে টানছে, আর একটু কথা বাড়ালে এই মহিলা আরো উল্টোপাল্টা কথা বলে হৃদের ইজ্জতে হাত দিয়ে বসবে। কি সরাসরি আবদার, তাকে আদর করতে চায়। বেয়াদব মহিলা তাকে অপদমস্তক করে। হৃদ কি বলবে ভেবে না পেয়ে মিথ্যা রাগারাগি ফেস করে ধমক স্বরে বলে, বেয়াদব। সঙ্গে সঙ্গে হৃদের কল কাট হয়ে গেলে মায়া কান থেকে ফোন নামিয়ে দুষ্টু হাসলো। জুই রাফা থেকে একটু দ্রুত বজায় রেখেই এতক্ষণ হৃদের সাথে কথা বলছিল মায়া। কল কেটে যেতেই দুজন এগিয়ে আসলো মায়ার দিকে। মায়াকে একা হাসতে দেখে রাফার আগে জুই বলল, হাসছিস কেন? কি হয়েছে? ভাইকে মানাতে পেরেছিস? মনে হয় একটু পেরেছি। মনে হয় মানে? এর মানে ভাইয়াকে এখনো মানাতে পারিসনি তুই? মায়া রাফার দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে জুইয়ের কথার উত্তরে বলল, ওনার প্রেমিকা নই, বউ হয়ে আমি জুই। আমার সাথে কতদিন রাগ করে থাকবে সে? ওনাকে যদি পাগল না বানাই তাহলে আমি হৃদ খানের বউ না। মায়ার কথার সঠিক অর্থ জুই বুঝলো না। জুই মনে করলো মায়া উল্টোপাল্টা কোনো কাজের ইঙ্গিত করছে, সেই জন্য জুই ভয়ার্থ গলায় মায়াকে শুধিয়ে বলল, পাগল বানাবি মানে? কি করবি তুই? দেখ মায়া, উল্টাপাল্টা কিছু করিস না কিন্তু। হৃদ ভাই এমন তোর উপর রেগে আছেন। জুইয়ের কথাই মায়া বলল, ওনার সাথে সকল লিমিট ক্রস করার রাইট আমার আছে, বউ হয়ে ওনার আমি। দেখ জুই, সম্পর্কের মধ্যে একজন রাগ করলে অপরজনকে তাকে বোঝাতে হবে, এটাই একটা সম্পর্কের সৌন্দর্য। আমার স্বামী রাগ করেনি, বরং আমাকে ভুল বুঝে আছে।
এই অবস্থায় আমি তার ভুল না ভাঙিয়ে যদি চুপ থাকি, তাহলে আমার সম্পর্কে ফাটল ধরবে, সেটা নিশ্চিত। একটা সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু সম্পর্কের ভুলটা শেষ না করে উল্টো সেই সম্পর্কটাই শেষ করাটা হলো বুদ্ধিহীনতার কাজ। একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো নিজের সম্পর্ক শেষ করবে না, বরং সম্পর্ককে হওয়া সেই কারণটা শেষ করতে চাইবে। কথাটা বলেই মায়া রাফার কাছে ফোনটা দিয়ে ক্লাসরুমের দিকে হাঁটলো। জুই তখন সেখানেই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে। জুইয়ের মনে হলো মায়া শেষের কথাগুলো জুইকে উদ্দেশ্য করে বলেছে। আয়ন আর জুইয়ের সম্পর্কে চলা সমস্যাগুলো ঠিক করতে ইঙ্গিত করেছে। মায়ার মাঝে মধ্যে বেশ ম্যাচুয়েট আর গম্ভীর কথাবার্তা বলে। এই যেমন এখন বলল। আয়নের কথা মাথায় আসতেই জুই বিষণ্ণ ভগ্ন হৃদয় হলো। সেই দিন হসপিটালে সেই সাক্ষাৎকারের পর আয়ন আর জুইকে কল করেনি। জুই অবশ্য আয়নের ফোনের অপেক্ষায় বসেছিল না। তারপরও জুইয়ের অবুঝ মন বারবার যেন আয়নের ফোনের অপেক্ষায় ছিল। না চাইতেও আয়নের ফোন না করা নিয়ে মন খারাপ হয়েছে জুইয়ের, কিন্তু কেন সেটা জানে না জুই। তপ্ত রোদে অতিষ্ঠ জননগরী, কাঠফাটা রোদের হিটে গা জ্বলা ভাব। মাথার উপর সূর্যটা যেন দাঁড়িয়ে। সময় ঠিক তখন দুপুরের ঘরে, ঘড়ির কাঁটায় 1:13। মাত্র ক্লাস শেষ করে কলেজে মাঠে নামলো পঞ্চম বান্ধবী। রোদের প্রহরতায় মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করছে এক একজন। ইতিমধ্যে দরদর করে ঘামে ভিজে উঠেছে জামা সহ সবার গায়ের অ্যাপ্রনটাও। কিন্তু এর মাঝে দল ছেড়ে রাফাকে কোথাও দৌড়ে চলে যেতে দেখে আচানক চমকে উঠল সবাই। মুহূর্তেই হাঁটা থামিয়ে পিছনে ফিরে রাফাকে উঁচু গলায় ডাকলো মায়া। রাফা, কই যাচ্ছিস তুই? মায়ার কথায় তৎক্ষণাৎ উত্তর আসলো রাফার। জানো 2 মিনিট অপেক্ষা কর, আমি 5 মিনিটে আসতেছি। রাফাকে দৌড়তে দেখে পাশ থেকে বিরক্তিতে চেঁচালো শ্রেয়া। রাফাকে উদ্দেশ্য করে বলল, তোকে রেখে চলে যাব কিন্তু আমরা। তোকে দাঁড়াতে কে বলছে? তুই চলে যা, আমার জানো থাকলেই হবে। এর মাঝে মায়াকে উদ্দেশ্য করে পুনরায় চেঁচালো রাফা। ভুলভাল ইংলিশ বলে ফেললো। জানো, ইউ ওয়েটিং, আই অ্যাম কামিং, 2 মিনিট। চঞ্চল রাফা চঞ্চলতা নিয়ে সবার ধারণা বিগত দিনে ভালো করেই হয়েছে। সবার থেকে মায়ার ধারণাটা বেশি হয়েছে রাফাকে নিয়ে। সেদিন মায়ার রাফার জীবন বাঁচানোর পর থেকে যেন রাফার জন্য মায়া আর একটা বিশ্বাসযোগ্য স্থান হয়ে দাঁড়িয়েছে। রাফার জন্য সবাই একদিকে, কিন্তু মায়া অন্যদিকে। মায়া এই কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে হতাশার নিঃশ্বাস ফেলল। রাফাকে দৌড়ে ক্যান্টিনের দিকে চলে যেতে দেখে, শ্রেয়া রাফাকে চলে যেতে দেখে সেও এই রোদেই দাঁড়ালো। রাফার অতিরিক্ত চঞ্চলতা তাদের সবাইকে দারুণ আনন্দ দেয়। কিন্তু অতিরিক্ত রোদের জন্য সবাই ক্যাম্পাসের করিডোরে দাঁড়াতে মিনিট খানিকের ভেতর রাফাকে দেখা গেল দুহাতে কোন আইসক্রিম নিয়ে দৌড়ে আসতে। মায়ার বরাবর থেমে হাঁপাতে হাঁপাতে মায়ার দিকে একটা আইসক্রিম বাড়িয়ে দিতেই মায়া সেটা হাতে নিতে নিতে কপাল কুঁচকে রাফার দিকে তাকিয়ে বলল, তুই আইসক্রিমের জন্য এখন এইভাবে দৌড়াচ্ছিলি? তো কি করব, আমার জানু গরম লাগতেছে, তাই ওকে একটা আইসক্রিম খাবো না? তাই বলে এত মানুষের সামনে দৌড়তে গেলি কেন? হেঁটে যেতি। আরে চিল, আইসক্রিম খাও তো জানু। রাফা হাতের অপর একটা আইসক্রিম জুইয়ের দিকে বাড়িয়ে দিয়ে সে অবশিষ্ট আইসক্রিমটা নিজে খেতে লাগলো। শ্রেয়া আর নাদিয়া কারোর জন্য আইসক্রিম আনতে না দেখে চেপে ওঠে শ্রেয়া। তুই আমাদের জন্য আইসক্রিম আনলি না কেন? আমাদের গরম লাগছে না? রাফার দায়সারা উত্তরে বলল, গরম লাগলে কিনে খা, আমি তোকে নিজের টাকায় আইসক্রিম কিনে খাওয়াতে যাব কেন? আমি কি তোর বেস্ট ফ্রেন্ড লাগি? আজব। তাহলে মায়া, জুইকে যে খাওয়ালি? দেখ শ্রেয়া, মায়া জানু, মায়া আমার জানু লাগে, আরে জানুর বোন জুই আমার বোন হয়, সেজন্য দুজনকে খাওয়ালাম। এখন তোরা আমার কি লাগস যে তোরে খাওয়াবো? পাশ থেকে নাদিয়া অবাক সুরে বলল, মানে আমরা তোর বান্ধবী না? আইসক্রিমের কাগজই ছাড়তে ছাড়তে নাদিয়া কথার উত্তরে বলল রাফা। সেটা আবার কখন হলাম? জীবনে কখনো স্বীকার করছিস বা কেউ বলেছিস যে তোরা আমার বান্ধবী হস সেটা? নাদিয়া খানিকটা দমে গিয়ে বলল, বলতে হবে কেন? 2 মাস ধরে আমরা একত্রে আছি, তাহলে হলাম না বান্ধবী? তীক্ষ্ণ দৃষ্টিতে নাদিয়ার দিকে রাফা তাকিয়ে বলল, 2 মাস ধরে কি তোরা আমার সাথে আছিস, নাকি আমি আমার জানুর সাথে আছি বলে তোদের সাথে দেখা হচ্ছে? কোনটা? দেখ, আমার থেকে আইসক্রিম খেতে হলে আগে আমার বান্ধবী হতে হবে,
নয়তো আমি কাউকে ফ্রিতে সুতা দেওয়ার মানুষ না। নাদিয়ার কিছু বলার আগেই শ্রেয়া রাফাকে জড়িয়ে ধরে বন্ধুত্ব করার আবদার জানাতেই রাফা সেটা বেশ ভাব নিয়ে অ্যাকসেপ্ট করে। শ্রেয়ার সঙ্গে সঙ্গে নাদিয়াও তাই করলো। মুহূর্তের মাঝে তিনজনের মধ্যেই বেশ বন্ধুত্ব একটা ভাব তৈরি হতেই শ্রেয়া রাফাকে আইসক্রিম খাওয়ানোর আবদার করতেই সেটা পুনরায় না করে বসলো রাফা। বলল, আমি কেন খাওয়াবো? মানে এখন আমরা বন্ধু না? তাহলে তুই আমাকে আগে খাওয়া। আমি না সকালে তোকে 10 টাকার আমরা খাওয়ালাম, তুই ভুলে গেছিস? শ্রেয়ার কথায় রাফা মনে পড়লো সত্যি সত্যি শ্রেয়া সকালে সবাইকে আমরা খাইয়েছিল, সেখানে রাফাও ছিল। তাই এখন রাফারও উচিত শ্রেয়ার সাথে নিজের আইসক্রিম শেয়ার করার। রাফা আইসক্রিমের প্যাকেট ছাড়াতে ছাড়াতে শ্রেয়ার দিকে নিজের আইসক্রিমটা বাড়িয়ে দিতে দিতে বলল, ঠিক আছে, তাহলে তুই আমার আইসক্রিম থেকে 5 টাকার 10 টাকার করে কামড় দিবি, ছোট করে, কেমন? আচ্ছা দে। মাথা কাত করে সম্মতি দিয়ে হাঁ করতেই রাফা নিজের আইসক্রিমটা এগিয়ে দিল। চোখের পলকে রাফার অর্ধেক আইসক্রিমটা চলে গেল শ্রেয়ার মুখে। শ্রেয়ার হঠাৎ কাণ্ডে রাফা বোকার মতো তাকিয়ে রইল শ্রেয়ার মুখের দিকে। মায়া, জুই, নাদিয়া উচ্চস্বরে হেসে উঠতে থাক রাফার এক বেগমকে নাদিয়া হাঁকতে নিজের বাকি অর্ধেক আইসক্রিম ধরিয়ে দিতে দিতে বলল, আজকে নাদিয়া তুই আমার আইসক্রিমটা ধর, আজকে ওর পেট থেকে বের করব আমার আইসক্রিম, নে ধর। শিয়ালের কাছে মুরগি জমা দেওয়ার মতো নাদিয়ার কাছে রাফা আইসক্রিমটা জমা দেওয়ার কাজটা হলো। রাফা যখন শ্রেয়ার মুখ খোলার চেষ্টা করছিল সেই ফাঁকে নাদিয়া রাফার বাকি অর্ধেকটা আইসক্রিম মুখে ফুঁড়ে গাল ফুলিয়ে চিবুতে লাগলো মায়া। জুই মধ্যে পুনরায় হাসির রোল পড়লো একই কাজ নিয়ে। মায়া হেসে রাফাকে নিজের কাছে টেনে হাতের আইসক্রিমটা এগিয়ে দিতে দিতে বলল, আয়, এটা আমরা দুজন ভাগ করে খাই। মায়ার কথায় রাফা নাদিয়ার দিকে তাকাতেই দেখলো সে মুখ ভরে ওর আইসক্রিমটা চিবুচ্ছে। রাফার নিজের বোকামি বুঝতে পেরে গাল ফুলিয়ে মায়ার আইসক্রিম ফিরিয়ে দিতে দিতে বলল, খাবো না আমি। আরে আয় তো জানো, ভাগাভাগি করে কিছু খেলে ভালোবাসা বাড়ে, বুঝলি? মন খারাপের রাফা মায়ার পাশাপাশি হেঁটে মায়ার আইসক্রিম কামড় বসাতে চাইলে শ্রেয়া দৌড়ে এসে রাফার গলা জড়িয়ে ধরতেই একইভাবে নাদিয়াও এসে রাফাকে জড়িয়ে ধরতেই সরি বলল। দুষ্টুমিতে মেতে থাকা পঞ্চবান্ধবীর বেনিসুতার সংস্পর্শ সম্পর্কটা যেন চোখে লাগার মতন শক্ত হলো। শ্রেয়া নাদিয়াকে বিদায় জানিয়ে বাকি তিনজন রাস্তার পাশে দাঁড়ালো। রিক্সার জন্য। যদিও রাফা উল্টো পথে যাবে রিক্সা নিয়ে, তারপরও সে রিক্সার জন্য একই মোড়ে মায়াদের সাথে দাঁড়ালো। মিনিট দুয়ের ব্যবধানে কোথা থেকে রাহাত দৌড়ে এসে দাঁড়ালো মায়ার সম্মুখে। রাহাতের হঠাৎ উপস্থিতিতে চমকে ওঠার মতন তিনজনই তাকালো সেদিকে। রাহাত হাঁপাতে হাঁপাতে খুবই বিনয়ের সঙ্গে মায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবি আমার সাথে চলুন, রিত ভাইয়ের আব্বা আসছেন আপনার সঙ্গে দেখা করতে, চলুন ভাবি। হৃদ আব্বা মানে মায়ার শ্বশুর, আর তিনি হৃদের সঙ্গে মায়ার বৈবাহিক সম্পর্কটা সম্পর্কে অবগত আছেন এতদিনে মায়া যতটুকু জেনেছে। এখন হঠাৎ সবার অগোচরে ওনার আগমন আর মায়াকে ডেকে পাঠানো ওনার সঙ্গে দেখা করতে সবকিছু মায়ার মনে ভয়ভীতি সৃষ্টি করলো। মায়ার মনে হলো তিনি নিশ্চয়ই মায়াকে বলবে যেন সে হৃদের জীবন থেকে দূরে চলে যায়। তারা বড়লোক আর মায়ারা গরিব, এজন্য হৃদের সঙ্গে মায়াকে মানাবে না, এমন কিছু বলবে। হয়তো তিনি এটাও বলতে পারে মায়া যেন হৃদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে। এলোমেলো চিন্তা ভাবনায় মায়ার মন অস্থির হলো অজানা ভয়ে। সত্যি হৃদের বাবা এসেছে কিনা সেটা শিওর হতে মায়া পুনরায় বলল, সত্যি আপনার ভাইয়ের আব্বু এসছেন, মানে আমার শ্বশুর? আতঙ্কে মায়া তাড়াহুড়ো করে কি থেকে বলে ফেললো, কিন্তু রাহাত তাতে বিন্দুমাত্র মাইন্ড করলো না, বরং আগের ন্যায় নম্রতার সহিত দিয়ে বলল, জি ভাবি চলুন। মায়া ভয়ে আমতা আমতা করলো। হুট করে হৃদের বাবার সঙ্গে দেখা করাটা মায়ার মনে ভীতিকর লাগলো। এমনিতে হৃদ মায়ার সঙ্গে কথা বলছে না, তারপর আবার হৃদের বাবা। ভয়ার্থ মায়া মাথা নাড়িয়ে হাঁটলো রাহাতের পিছন পিছন। ধীর পায়ের গতি আর মায়ার হাঁসফাঁস ভঙ্গি বলছে মায়া এই মুহূর্তে কতটা সিটিয়ে আছে হৃদের বাবার উপস্থিতি নিয়ে। রাস্তার অপর পাশে একটা সাদা মার্সিডিজ দেখা গেল দাঁড়িয়ে। রাহাত মায়াকে নিয়ে সেখান যেতেই পিছনের দরজা খুলে বেরিয়ে আসলো মধ্যে বয়স্ক নিহাল খান। রোজকার মতোই গায়ে সাদা পাঞ্জাবি পায়জামা জড়িয়ে, মুখে ওয়ান টাইম মাস্ক, হয়তো বর্তমানে মন্ত্রী হওয়ায় জনমুখী হতে বাঁচতে মুখে মাস্ক পরে। মায়ার উপর সামনে যেতেই মাথা তুলে তাকালো উপরের দিকে। লম্বা চওড়া এক বলিষ্ঠবান পুরুষ নিহাল খান। দেখেই বোঝা যায় হৃদ তার বাবার হাইট পেয়েছে।
গায়ের রংটাও দুধ সাদা, রোদের তাপের চামড়া লাল হয়ে আছে। মায়ার এক মুহূর্তের জন্য মনে হলো সকল সুন্দর সুন্দর প্রোডাক্ট আল্লাহ তাআলা ওর শ্বশুর বাড়িতে ট্রান্সফার করে দিয়েছে। বাকি ওরা তো প্লাস্টিকের। সবাই বলে মায়া সুন্দর, অথচ এই শ্বশুরবাড়ির পাবলিকের সামনে দাঁড়ালে মায়ার মনে হয় ও বড়সড় ডিম পেয়ে ফেল করে প্রতিবার। এদের সামনে নিজেকে সুন্দর দাবি করে পাশ করাই যাবে না ইহ জীবনে। মায়া সুন্দর সুদর্শন শ্বশুরের দিকে তাকিয়ে নম্রতায় মিহিস্বরে সালাম দিল।